প্রিয় লিসেনার্স, বাংলাদেশে নদীমাতৃক যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে অন্যতম বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, এগুলোই তো। এখন না হয় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এলাকাগুলোর মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল আপনারা একবার ভাবুন। মানুষের জীবনযাত্রা কতটা কঠিন ছিল। মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে আনা নেওয়া করাটা কতটা কঠিন ছিল। কত মানুষ কোনো ধরনের চিকিৎসা না পেয়েই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এখন তো অনেক উন্নত হয়েছে, তবুও কিন্তু ওই সমস্ত এলাকাগুলোর মধ্যে নৌকা বহুল প্রচলিত একটি যোগাযোগের মাধ্যম। এখনো কিন্তু বেশ কিছু উপজেলা রয়েছে যেখানে নদীপথেই যাতায়াত করতে হয়। আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এরিয়াগুলোতে কিরকম ঝোপ জঙ্গল ছিল চিন্তা করুন একবার। সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু রয়েছে। আমরা বেশ কিছু ঘটনা ইতোমধ্যে পেয়েছি, আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই রিলেটেড ঘটনা পূর্বে যারা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি একটা ভিন্ন মাত্রা পাবে, আর যারা পূর্বে কখনো শোনেননি তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির ফকির। ওনার বাড়ি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে। উনি লেখাপড়া করছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষে। ঘটনাটি উনি পেয়েছেন ওনার ছোটবেলার বন্ধু গোলাম রাব্বি ফকির ভাইয়ের কাছ থেকে। এই গোলাম রাব্বি ফকির ভাই কিন্তু মাছ ধরায় দুর্দান্ত পারদর্শী। মাছ ধরা রিলেটেড আমাদের একটি ঘটনা, যেটা প্রায় 2 বছর আগে আমরা প্রচার করেছিলাম, অশরীরীর প্রতিশোধ শিরোনামে, এই ঘটনাটি যখন গোলাম রাব্বি ফকির ভাইকে সাব্বির ফকির ভাই শোনান, তখন এই গোলাম রাব্বি ফকির ভাই আমাদের চ্যানেলের একজন নিয়মিত লিসেনার হয়ে যান, আর উনি মূলত এই ঘটনাটি প্রচারের জন্য দিয়েছেন সাব্বির ফকির ভাইয়ের কাছে। এই যেই গোলাম রাব্বি ফকির ভাই, ওনাদের বাড়িটা ফকির বাড়ি নামে পরিচিত। ওনাদের বাড়ির পাশেই আরেকটা বাড়ি রয়েছে যেটা পুরান বাড়ি নামে পরিচিত ওই এলাকায়। তো ওখানে ওনার বাবার দাদা যিনি আর কি, তিনি বসবাস করতেন, যার নাম হচ্ছে হোসেন ফকির। তো আমরা এই হোসেন ফকিরকে দাদা বলেই সম্বোধন করব, হোসেন দাদা বলে। তো ওই সময় তো ওনারা ওই বাড়িতে থাকতেন, এখন তো থাকেন না। তো এই হোসেন দাদার একদিন বরিশাল আদালতে একটা হাজিরার ডেট ছিল। তো এটা কি জমি জমা সংক্রান্ত হাজিরার মামলা নাকি অন্য কোনো মামলা, এটা অবশ্য জানা যায়নি। তো ওই সময়ে যে আগলঝাড়া উপজেলা, এই উপজেলায় আরো একজনের হাজিরার ডেট পড়ে যায়, যিনি আবার এই হোসেন দাদার পূর্ব পরিচিত ছিলেন। তো আগে থেকেই বলা ছিল যে কিভাবে ওনারা যাবেন আর কি, একসাথে যাবেন, একসাথে আসবেন, কারণ যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, খুবই নাজুক অবস্থা। সে আজানের আগে রওনা দিতে হবে। তো আগলঝাড়া থেকে গৌর নদী উপজেলাতে আসতে হবে। ওই সময় তো আসলে ওই আগলঝাড়া উপজেলা এগুলো ছিল না। বর্তমান যে গৌর নদী উপজেলা, এই বর্তমান আগলঝাড়া উপজেলাটা গৌর নদী উপজেলার একটা অংশ ছিল বলে জানিয়েছেন সাব্বির ফকির ভাই। তো বরিশালে যাবার জন্য প্রথমে আগে ওনাদের এই বাকাল গ্রাম থেকে হেঁটে গৌর নদীতে যেতে হবে, যা প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ। এই পথে কোনো ধরনের কোনো যানবাহন পাওয়া যায় না, পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। সেখান থেকে নৌকায় করে বরিশালে যেতে হবে, যা প্রায় 35 থেকে 40 কিলোমিটার। গৌর নদীতে গয়না নৌকা নামে এক প্রকার নৌকা পাওয়া যেত, ওই নৌকায় করেই বরিশালে যেতে হতো। আর গয়না নৌকার কারণেই ওই জায়গাটার নাম হয়ে গেছে গয়নাঘাটা, যেটা এখনো রয়েছে। তো ওরা তো খুব ভোরে রওনা করেছিলেন। তাদের পরিকল্পনা মতো ওনারা দুপুরের আগেই বরিশালে পৌঁছে যান। বরিশাল অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষজন অনেক কষ্ট করে সময় নিয়ে আসতেন দেখে ওই সময় কোর্ট কিন্তু দেরিতে বসতো, দুপুরের দিকে বসতো, কারণ অনেক মানুষ আসবে। সকাল সকাল বসলে তো অনেক মানুষ হাজিরা মিস করবে, এই জন্য বিচারক দেরিতে বসতেন ওই জায়গার বাস্তবতায়। তো ওনারা দুপুরের আগেই বরিশাল পৌঁছে গেছেন। এরপর কোর্টের কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। গৌর নদী আসতে আসতে রাত তখন আনুমানিক 11টা বেজে যায়। ওই সময় প্রেক্ষাপটে, আজ থেকে প্রায় 100 বছর আগের প্রেক্ষাপটে রাত 11টা মানে কত রাত নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি। তো গৌর নদী থেকে ওই আগলঝাড়া তাদের একসাথে আসতে আসতে রাত প্রায় 1টা বেজে যায়। এখন হোসেন দাদার বাড়ি যেটা, আর ওই যে আর একজন যিনি দাদা উনি সাথে গিয়েছেন, এই দুইজনের বাড়ি তো দুই দিকে। যিনি সাথে ছিলেন তার বাড়ি কিন্তু অনেকটাই আগে, তো উনি তো ওনার বাড়িতে চলে যাবেন।
আর হোসেন দাদাকে অনেকটা পথ একাই আসতে হবে। তো ওই দাদা বলেছিলেন যে হোসেন তুমি থেকে যাও, রাতটা থেকে যাও, সকালে যাও, অনেক রাত হয়ে গেছে। তো হোসেন দাদা নাকি বলেছিলেন যে না, সকালে জমিতে কাজ আছে, বাড়িতে যেতেই হবে রাতের বেলা। তো ওই দাদা হোসেন দাদাকে বিদায় দেন, হোসেন দাদা একাই বাড়ির দিকে রওনা করেছেন। তো বর্তমানে আগলঝাড়া থেকে বাকালের যে রাস্তা, তখন সেই রাস্তা ছিল না, তখন রাস্তার দুপাশে ঘন বাগান, পুরনো মন্দির এটা ছিল, যে মন্দিরটা নাকি এখনো আছে। তো ওই বাগানের ওখানে নাকি অনেকেই ভয় পেয়েছেন। তো দাদা কিন্তু সেই কথাটা জানতেন। হাঁটতে হাঁটতে সেই বাগানের ওইখানে যখন উনি এসেছেন, তখন পেছন থেকে নাকি গম্ভীর স্বরে কেউ ডাক দেয়, এ হোসেন, এত রাতে কই যাস? তো দাদা এই ডাক শুনেই বুঝতে পেরেছেন এটা অস্বাভাবিক কিছু। তো দাদা পেছনে না তাকিয়েই উত্তর দেয়, মানে আঞ্চলিক ভাষায়, শামুক মই যাই, অর্থাৎ সামনের দিকে যাই। এটা বলে দাদা সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে দাদা পেছনে ঠাস করে একটা আঘাতের ব্যথা অনুভব করেন, ঠাস করে শব্দ হয়। উনি আর পেছন দিকে তাকান নাই, উনি ব্যথা তো পেয়েছেন, দৌড় দিয়েছেন বাড়ির দিকে। এক দৌড়ে উনি বাড়ি পৌঁছে যান। প্রতিমধ্যে আর কোনো ভয়ের ঘটনা ঘটে না, তবে বাড়িতে পৌঁছেই উনি চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি করেন। উনি কিন্তু জ্ঞান হারান নাই। দাদা খুব সাহসী মানুষ ছিলেন। তো দাদার মা ওনার জন্য অপেক্ষা করছেন, এত রাত হয়ে গেছে, আসছে না ছেলে। পরে তার মাকে বলছে যে মা দেখো তো পিঠে কি হয়েছে। তো তখন দাদার মা কুপির লাল আলোতে যখনই পিঠের একটা ক্ষত দেখেছেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হওয়ার কথা ছিল হোসেন দাদার, কিন্তু তার মাই অজ্ঞান হয়ে গেছে। তো দাদা নিজেই তার মাকে পানির ছিটা দিয়ে হুঁশ ফিরান। পরে জিজ্ঞেস করে, কি মা তুমি কি দেখলা, এত ভয় পাইলা কেন, অজ্ঞান হয়ে গেলা? তখন তার মা বলে, বাবা রে, তোরে তো চাডা পিসাসে চাডা দিছে রে। চাডা মানে ওই যে চাটা, চয়কার টয়কার চাটা, অনেক সময় আঞ্চলিক শব্দে চাডা বলা হয় আর কি, ওইরকম আর কি। যেগুলো চাটা পিসাচ, ওনারা আঞ্চলিক শব্দে চাডা পিসাচ বলে আর কি। তো ওনার মা বলছেন, তোর পিঠে লম্বা লম্বি বরাবর চামড়া উঠে গেছে আর রক্ত জমাট বেঁধে গেছে, এইটা চাডা পিসাচের কাজ রে। এই চাডা পিসাচ কি জানিস? এইটার জিহবা মুখ থেকে মাটি পর্যন্ত ঝোলে, এটা খুবই ভয়ঙ্কর। আর এইটা যার শরীরে একবার জিহবা লাগায়, এর মারাত্মক ক্ষতি হয়। এখন তোর কি হবে রে বাবা? তখন হোসেন দাদা বলছে, আরে মা ভয় পায় না তো, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। তো এই হোসেন দাদার পরের দিন মারাত্মক জ্বর এসেছে, আর ওই যে ক্ষত, ওইখানে মারাত্মক ব্যথা ফুলে গিয়েছে। এর একদিন পরেই হোসেন দাদা কলেরায় আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে ক্ষত স্থানে পচন ধরে খুবই দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে, মানে একদিন কি 2 দিনের মধ্যে মনে হচ্ছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। কয়েকদিনের মারাত্মক যন্ত্রণায় দাদা মারা যান। দাদার আসলে চিকিৎসা করার মতো সময় পাওয়া যায়নি। তার শরীরে নাকি এমন খারাপ অবস্থা হয়েছিল যে তাকে গোসল করানো কষ্টকর ছিল, তার শরীরটা মুছিয়ে দেওয়া কষ্টকর ছিল। তিনি মারা যাবার পর কোনো রকম ভাবে দাফন কাফনের কাজ শেষ করে দ্রুত জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। আর এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর একটা কাহিনী। তাকে কবর দেওয়ার পর থেকেই যেই না তার কবরের পাশ দিয়ে যেত, সে নাকি চুম্বকের মতো এক ধরনের একটা আকর্ষণ অনুভব করতো। ওই আকর্ষণ ওই কবরের কাছে চলে যেত। আর যখন এই কাছে যেত হাঁটতে হাঁটতে, তখন ওই কবরের মাঝে নাকি এক ধরনের ধস্তাধস্তির শব্দ শুনতো, মনে হতো কিছু একটা নড়াচড়া করছে, ধূপধাপ শব্দ হচ্ছে, এরকম কিছু একটা। তো এই সমস্ত কথাবার্তা যখন খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, তখন লোকজন বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু না। যেহেতু এই হোসেন দাদা একটা ভুতুরে সমস্যার কারণে মারা গেছেন, তাই খুবই দ্রুত নাম করা একজন হুজুরকে ডাকতে হবে। তো ওই সময় কিন্তু বরিশাল অঞ্চলে অনেক বড় বড় আল্লাহওয়ালা সুফি দরবেশ বুজুর্গ ব্যক্তিরা ছিলেন, বড় বড় আলেম ছিলেন ওই সময়। তো এমনই একজন হুজুরকে খবর দিয়ে নিয়ে আসা হয়। তার নাম কি ছিল, তার ঠিকানা, এগুলো কিছু জানা যায়নি। তো হুজুরের সাথে আর একজন ব্যক্তি আসেন। তো উনি এসে, এটা কিন্তু দিনের বেলার কথাই বলছি, উনি সব কথা শোনেন। শোনার পর ওই যে সহকারী যিনি, যাকে উনি সাথে নিয়ে এসেছিলেন হুজুর, তাকে বাইরে রেখে উনি একটা ঘরের মধ্যে ঢোকেন অল্প সময়ের জন্য। মোটামুটি মিনিট 10 ওখানে ছিলেন। উনি খুব দ্রুত তাড়াহুড়া করে বের হয়ে আসেন, এসে বলে যে সময় নাই, তাড়াতাড়ি সবাই আসেন আমার সাথে। তো সবাই মিলে ওই কবরের কাছে যান। হুজুর ওই কবরের চতুর্দিকে বেশ বড় জায়গা নিয়ে একটা বৃত্ত আঁকেন। এরপর
ওই পরিবারের লোকদেরকে বলেন, অর্থাৎ এই যে হোসেন দাদার পরিবারের লোকদেরকে বলেন যে এই সমস্যার সমাধান করতে হলে এখনই কবর খুঁড়তে হবে, আপনারা অনুমতি দেন। তখন পরিবারের সদস্যরা বলেন যে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, আপনি কাজ শুরু করেন। তো অনুমতি পাওয়ার পর হুজুর তার সহকারীকে কবর খুঁড়তে বলেন। তো এই ঘটনা দেখার জন্য আশেপাশে অনেক লোক জড়ো হয়। হুজুর বিভিন্ন মানুষদের এরকম আগমন দেখে সবাইকে বলেছিলেন যে আপনারা এই বৃত্তের বাইরে থাকেন, আপনারা কেউ বৃত্তের ভিতরে আসেন না, যা দেখার বাইরে থেকে দেখেন, যেহেতু দিনের বেলা সবাই দেখতে পারবে। এত লোক এসেছিল যে আসলে সবাইকে যদি বলাও হতো আপনারা চলে যান, উৎসুক জনতাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ওখান থেকে সরানো সম্ভব ছিল না। যার কারণে হুজুর আর ওইদিকে মনোযোগ না দিয়ে উনি ওনার কাজে মনোযোগ দিয়েছিলেন। হুজুরের সহকারী অল্প সময়ের মধ্যে কবর খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে কবরের বাঁশ বের করে ফেলেছেন। তখন হুজুর বলছেন বাঁশ সরাও। বাঁশ যখন সরানো হয়েছে, কবরের ভেতরে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে হুজুরের সহকারী মারাত্মক ভয় পেয়েছেন। আর তখন ওই যে হোসেন দাদার পরিবারের কয়েকজনকে হুজুর ডেকেছেন, তারা আসার পর তো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে তারা দেখলেন যে কবরের মধ্যে এই যে হোসেন দাদা, উনি প্রায় অর্ধগলিত অবস্থায় বসে আছেন এক পাশে, আর নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিজেই খাচ্ছে। আর ওনার যে কাফনের কাপড়টা, এটা প্রায় খেয়েই ফেলেছে, সামান্য কয়েক ইঞ্চি বের হয়ে আছে আর কি, হয়তোবা এটাও অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলবে। হুজুরের দিকে লাল লাল চোখ করে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তার চোখগুলো কিন্তু নষ্ট হয় নাই। মৃত্যুর পরে কিন্তু চোখ নষ্ট হয়ে যায় খুব দ্রুত, গোলে পানি হয়ে যায়, কিন্তু চোখ নষ্ট হয়নি। শরীর অন্য জায়গাগুলো অর্ধগলিত অবস্থা হয়ে গেছে। তো এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য আবার অতি উৎসাহী কিছু লোক ওই বৃত্তের মধ্যে ঢুকে কবরের কাছে আসছে। এরাও তো মনে করেন যে ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে পালানো শুরু করেছে। কি একটা অবস্থা! এখন হুজুর বলছেন যে আপনারা কেউ আর বৃত্তের মধ্যে আসবেন না, দয়া করে। বৃত্তের বাইরে থাকলে ইনশাল্লাহ কিছু হবে না, কিন্তু বৃত্তের ভেতরে চলে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যখন এরকম কথা ছড়িয়ে গেল যে কবরের ভিতরে কি আছে, ওই যে আরো শত শত মানুষ দূর দূরান্তে দাঁড়িয়ে আছে, এনারা তো পালানো শুরু করছেন, জানলারে না জানে কি বিপদ হয়। তখন ওই বড় হুজুর তার সহকারী হুজুরকে বলেন যে দ্রুত কবরে নামো, এই যে তার মুখের ভেতর থেকে সামান্য একটু অংশ বের হয়ে আছে কাফনের কাপড়টা, এইটা বের করো। তোমার ভয় নাই, আমি দোয়া দুধ পড়ে দিচ্ছি, তোমার ইনশাল্লাহ কিছু হবে না। সহকারী হুজুর তো কোনোভাবেই কবরে নামতে সাহস পান না। কয়েকবার বলার পর হুজুর যখন বুঝলেন যে একে দিয়ে এই কাজ হবে না, হুজুর তখন আল্লাহর উপর ভরসা করে নিজেই কবরে নেমে পড়েছেন। কাফনের কাপড়টা ধরার জন্য যখন ওনার হাতটা লাশের মুখের দিকে এগিয়েছেন, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। লাশটা মনে হচ্ছে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে কবরের আরেক পাশে চলে আসে। কবর তো উত্তর দক্ষিণ থাকে, ধরেন যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে আসছে। হুজুর যখন আবার দক্ষিণ দিকে যায় ধরার জন্য, লাশটা ওইখানে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায় আর দৃশ্যমান হয়ে যায় উত্তর দিকে। এরকম বেশ কয়েকবার চলছে। হুজুর বুঝতে পারলেন যে এইভাবে কাজ হবে না। উনি কবরের মধ্যে দাঁড়িয়েই আরো কঠিন রুকিয়া করতে শুরু করলেন। রুকিয়া করতে করতে এবারে উনি পা এগিয়ে দিয়ে পা ঠেকালেন লাশটার বুকের দিকে, আর তখন হাত এগিয়ে দিয়ে ওই কাফনের কাপড়টা টানতে শুরু করলেন। কোনোভাবে কাফনের কাপড়টা বের হতে দিচ্ছিল না ওই লাশটা, তবে হুজুর টানতে টানতে বের করে ফেললেন। উনি কাপড়টা বের করে কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন ওই কাপড়টা। ওখানে আগে থেকেই হুজুর একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছিলেন, বেশ কিছু কাঠ এক জায়গা করে ওখানে আগুন জ্বালিয়ে রেখেছিলেন। তো হুজুর কেন আগুন জ্বালাচ্ছিলেন এটা কিন্তু শুরুতে লোকজন বুঝতে পারেনি। যখন ওই কাপড়টা হুজুর আগুনের মধ্যে ফেলতে বললেন তার সহকারীকে, হুজুর তো কেবল কবর থেকে বাইরে ফেলেছেন, তখন সহকারী বললেন তুমি দ্রুত ওটা আগুনে ফেলো। সহকারী যখনই আগুনের মধ্যে ওটা ফেলেছে, হুজুরও কবর থেকে বাইরে বের হয়ে আসছে। তখন ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই যে হোসেন দাদার লাশ, এই লাশটা কবর থেকে লাফ দিয়ে বাইরে বের হয়ে আসছে। দিন দুপুরে সকলের সামনে এই লাশটা ওই বৃত্তের চতুর্দিকে দৌড়াচ্ছে। সে বৃত্তের দিকে যায়, বৃত্তের যেটা শেষ মাথা, মানে যেখানে বর্ডার আর কি, ওখানে মনে হয় অদৃশ্য কোনো কিছুর সাথে ধাক্কা খায়, আবার ফেরত আসে, আবার আর এক দিকে যায়, এইভাবে সে দৌড়াচ্ছে। মানে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করছে, তো সে যেতে পারছে না। এদিকে ওই কাপড়টা পুড়তে পুড়তে যখন একদম পরিপূর্ণভাবে ছাই হয়ে যায়, তখন ওই লাশটা ঠাস করে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সময় ওই লাশটা কবরের কাছে চলে এসেছিল, ওই কবরের মধ্যেই পড়ে যায়।
তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, ওই ভয়ঙ্কর পিশাচটা এটা মারা গেছে। তখন হুজুর আরো কিছু রুকিয়া করে কবরের যেই এটা তো আসলে খুঁড়ে ফেলা হয়েছিল আর কি, কবরটা পূর্ণ করে দেন। এটা তো পরিপূর্ণ ছিল না, যেহেতু খুঁড়ে ফেলা হয়েছে, আবার বাঁশটাস দিয়ে এটা পরিপূর্ণ করে দেন, নতুন করে জানাজা পড়ান নাই, ওটা পরিপূর্ণ করে দেন। হুজুর আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এরপর ওখান থেকে সবকিছু শেষ করে এসে কিছু ভয়ঙ্কর কথা বলেন। হুজুর বলেন যে উনি অল্প সময়ের জন্য যখন রুমে ঢুকেছিলেন ওনার অনুগত কিছু জিনদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, জিনেরা বলেন যে হুজুর সময় আসার মাত্র অল্প, জানি না এই সময়ের মধ্যে করতে পারবেন কিনা। ওই ভয়ঙ্কর জিনটা ওর শরীরের মধ্যেই ছিল। এটা হচ্ছে এমন একটা পিশাচ, যে পিশাচ তার জিহবা দিয়ে যদি শুধু মানুষ না জিনেদেরকেও স্পর্শ করে, জিনেরাও মারা যায়, এমন ভয়ঙ্কর জিনিস এইটা। আর এইটা যদি কাউকে একবার স্পর্শ করে, তার শরীরের মধ্যে শুধু কেন, তার লাশের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা সে পেয়ে যায়। ওকে মেরে ফেলা হয়েছে কোনো এক বিশেষ রাত্রে বলতে মূলত তাকে ওই জিহবা দিয়ে স্পর্শ করেছে এক বিশেষ রাত্রে, এরপর তাকে মেরে ফেলেছে শরীরটা পচিয়ে দিয়ে। আর এই ধরনের রোগীর কাফনের কাপড় যদি একবার পেটের মধ্যে চলে যায়, তখন এই ধরনের পিশাচগুলো মারাত্মক শক্তিশালী হয়ে যায়। আর ও খেতে খেতে প্রায় পুরোটাই খেয়ে ফেলেছিল, সামান্য একটু বাকি ছিল, মুখের থেকে সামান্য একটু বাইরে বের হয়েছিল। হয়তোবা এটাও পাওয়া যাবে কিনা কবর খুঁড়তে খুঁড়তে এটাও নিশ্চিত ছিল না। তো এমনটাই ওই জিন জানিয়েছিল। আর জিনগুলো এটাও নাকি জানিয়েছিল যে ও যদি একবার পরিপূর্ণভাবে কাফনের কাপড়টা খেয়ে ফেলতে পারে, এরপর ওর পরবর্তী টার্গেট হচ্ছে এই পরিবারের, অর্থাৎ হোসেন দাদার পরিবারের প্রত্যেকটা সদস্যকে কলেরা রোগে আক্রান্ত করে মেরে ফেলা, এবং প্রত্যেকটাকে মারার পর প্রত্যেকটার কবরে সেম ঘটনা ঘটাবে। কিন্তু আল্লাহর রহমতে সেটা আর সম্ভব হয় নাই এই হুজুরের ওসিলায়, আলহামদুলিল্লাহ। তো এই সমস্যা এখানেই সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই যে চাটা পিশাচ, অর্থাৎ সে জিহবা দিয়ে চাটা দেয়, স্পর্শ করে, আর এই স্পর্শ করা মাত্রই ভয়ঙ্কর বিপদ নেমে আসে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের যে বইটা সামনে নিয়ে আসছি, এই বইয়েও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর এক পিশাচের গল্প রয়েছে। এটা ওই বরিশাল অঞ্চলে দেখা যায়। এটা আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপনারা আমাদের আপকামিং যে বইটা রয়েছে আলেয়া শিরোনামে, সেই বইয়ে এই রিলেটেড এক জিনের ঘটনা জানতে পারবেন, এদের অস্তিত্ব সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ফকির ভাইকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা ইতোপূর্বে এই ঘটনাগুলো বলতে এই ধরনের ঘটনার মধ্যে একটা জায়গায় এসে যখন আমরা দেখি যে লাশ কাফনের কাপড় খেয়ে ফেলছে, এরপর টেনে বের করা হয়, কিন্তু লাশ যে কবরের বাইরে বের হয়ে এসে দিন দুপুরে দৌড়াদৌড়ি করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা শুনি না। এটা এই ঘটনায় ছিল। এই জন্য আমি বলেছিলাম যে যারা এই রিলেটেড ঘটনা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি ভিন্ন মাত্রা পাবে, আর যারা এই ধরনের ঘটনা একদমই শোনেন নাই তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে। আশা করছি আপনাদের কাছ থেকে আরো ঘটনা পাবো ইনশাল্লাহ। সাব্বির ফকির ভাই এবং গোলাম রাব্বি ফকির ভাই, আপনাদের জানা আরো ঘটনা ইনশাল্লাহ আমাদেরকে পাঠাতে পারেন। লিসেনারদেরকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান, লিখে বা রেকর্ড করে আপনাদের hrbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন নৌবাহিনীর সদস্য ভাই। চাকরির সুবাদে উনি বর্তমানে খুলনায় থাকলেও ওনার মূল বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার 7 নং আউলিয়াপুকুর ইউনিয়নের আরজি গলাহার গ্রামে। এই আরজি গলাহার গ্রামেরই অন্য আরেকটি মহল্লায় একজন গ্রাম সম্পর্কে চাচা থাকতেন, যার নাম মোহাম্মদ আব্দুর রহিম। মূলত এই রহিম চাচার সাথেই মূল ঘটনাটি ঘটেছিল। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে উনি ওনার বাবার মুখে শুনেছেন এই রহিম চাচা যুবক বয়সে ডাকাত দলের সাথে যুক্ত হয়েছিলেন। তো যখন ডাকাতি করতেন, গভীর রাত্রে ডাকাতি করতেন, সেই ডাকাতির মাল ভাগ বাটোয়ারা করে ভোরের দিকে আবার বাড়িতে ফেরত আসতেন। একটা সময় ডাকাতি করেই ভালোই উপার্জন করেছিলেন, তবে সেগুলো রাখতে পারেন নাই, সব নষ্ট হয়ে গেছে। আবার উনি দিন মজুরি শুরু করেছেন, আর টুকটাক কৃষি কাজ করেন, বয়সও হয়ে গেছে,
সাল 1990। 90 সালের কোনো একদিন এই ঘটনা সম্পর্কে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তাকেই অংশ বিশেষ বলেছিলেন এই রহিম চাচা। কারণ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তখন উনি ওই সময় হাই স্কুলে পড়তেন। কোনো এক বিকেলবেলা মাঠে গরুদেরকে ঘাস খাওয়াচ্ছিলেন, তখন ওই রহিম চাচাও গরুদেরকে ঘাস খাওয়াচ্ছিলেন। তো ওনার সাথে ঘটনার যে সূত্রপাতটা এটা গ্রামের অনেক মুরব্বী জেনেছিলেন। যেহেতু অনেকেই জেনেছিলেন, কথা প্রসঙ্গে ওই সময় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তা এই ঘটনা অংশ বিশেষ বলেছিলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে আরজি গলাহার গ্রাম, এই গ্রামের পাশেই রয়েছে হাইওয়ে রাস্তা, রাস্তার পাশে একটি বাজার, বাজারের দক্ষিণে অন্য একটা গ্রাম রয়েছে, গ্রামের দক্ষিণে একটি মসজিদ রয়েছে, পশ্চিম পাশে একটা পুকুর, পুকুরের পাশেই বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের সঙ্গে রয়েছে কয়েকটি কবর, কবরস্থানের পাশেই একটি বড় তেঁতুল গাছ রয়েছে। মূলত এই তেঁতুল গাছটা খুবই ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা। যিনি ঘটনা পাঠিয়েছেন উনি বলেছেন যে ছোটবেলায় উনি শুনেছেন এবং দেখেছেনও এই তেঁতুল গাছে কেউ উঠলে তার জ্বর আসবেই, একদম সুস্থ থাকবে এটা হতেই পারে না। আর এই যে রহিম চাচা, এই রহিম চাচার মুখে উনি শুনেছেন যে এই তেঁতুল গাছের নিচে, অর্থাৎ মাটির নিচে একটি সোনার মোচা রয়েছে। সোনার মোচা বলতে আমরা কলার বড় মোচা দেখেছি না, ওই রকম। এই মোচা নাকি মাঝে মাঝে গভীর রাতে মাটির উপরে উঠে আসতো, চতুর্দিকে আলো ছড়াতো, আশেপাশে আলোকিত হয়ে যেত। অন্ধকার রাতে সেই আলো অনেক দূর থেকে দেখা যেত। কোনো মানুষ এই গাছের আশেপাশে আসলে সেটা আবার নাকি পুনরায় মাটির নিচে চলে যেত। 400 থেকে 500 ফুটের মধ্যে কোনো লোক যদি চলে আসতো তাহলেই নাকি এই জিনিসটা মাটির নিচে চলে যেত। অনেকেই গভীর রাত্রে এই জিনিসটা দেখেছেন বলে শোনা যায়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে ওনার বাবার মুখে শুনেছেন যে এই রহিম মিয়া একটা সময় ডাকাতির সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। গভীর রাতে উনি ডাকাতি করে বাড়িতে ফিরতেন, ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা করতেন। তো একটা সময় অবশ্য উনি ডাকাতির কাজটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। ডাকাতি করে মোটামুটি যতটুকু সহায় সম্পত্তি অর্জন করেছিলেন সেটাও উনি খুইয়ে ফেলেছেন। আবার উনি দিনমজুর হিসাবেই নিজের জীবনটাকে শুরু করেছিলেন। অর্থাৎ ডাকাতির থেকে অর্জিত সম্পত্তি উনি আসলে ওভাবে ভোগ দখল করতে পারেন নাই। ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে। কোনো এক রাতে উনি বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরছিলেন। 1990 সালে কিন্তু বিশ্বকাপ ফুটবলের 14তম আসর হয়েছিল ইটালিতে, আর খেলা হতো গভীর রাতে। তো গভীর রাত্রে খেলা দেখে ওই ভোরের দিকে বাড়িতে অনেকে ফেরত আসতেন। তো যেই বাড়িতে উনি খেলা দেখতে গিয়েছিলেন এই বাড়িটা আবার আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ফুপার বাড়ি। এই ফুপা কিন্তু অনেক ধনী লোক ছিলেন। ওই সময় ওনার বাড়িতে রঙিন টেলিভিশন ছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, বাংলাদেশে কিন্তু রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল 1 ডিসেম্বর 1980 সালে। যখন শহর এলাকায় অনেকের বাড়িতেই রঙিন টেলিভিশন নাই, তখন গ্রাম এলাকায় কারো বাসায় রঙিন টেলিভিশন থাকা মানে কিন্তু বিশাল ব্যাপার। আশেপাশে 10 গ্রামের লোকজন সেই টেলিভিশন দেখতে আসতো। আর রঙিন টেলিভিশনে খেলা দেখার আলাদা একটা আনন্দ রয়েছে। যদিও বা আশেপাশে বেশ কয়েকটা বাড়িতে সাদা কালো টেলিভিশন ছিল, তবে ওই বাড়িতেই লোকজন বেশি হতো। লোকজনদেরকে খেলা দেখানোর জন্য বিশেষ আয়োজন করেও মোটামুটি খেলা দেখানো হচ্ছিল ওই বাড়িতে। উঠোনের উপরে টেলিভিশন বসিয়ে বেশ একটা ভালো আসর জমানো হয়েছিল ওই সময়, যাতে অনেক মানুষ ভালো করে খেলাটা দেখতে পারে। তো খেলা দেখে গভীর রাত্রে যখন এই রহিম চাচা ফিরছিলেন তখন উনি দেখেন ওই তেঁতুল গাছের নিচে ওই সোনার মোচাটা জ্বলছে কিনা। কয়েক রাত্রে উনি ওই দিক দিয়ে গিয়েছেন কিন্তু জ্বলা দেখেন নাই, তবে এক রাত্রে উনি দেখেছেন। তো উনি একটু পা টিপে 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 কাছাকাছি আসছে, চিন্তা করছে আরো ভালো করে দেখি, মানুষজনের অস্তিত্ব টের পেলে তো এটা নিচে চলে যায়। তো উনি পা টিপে টিপে এসেছেন, তবে খুব বেশি কাছে আসতে পারেন নাই, তার আগেই ওই জিনিসটা মাটির নিচে চলে যায়। তবে উনি যতটুকু দেখেছিলেন ওনার ভিতরে মারাত্মক লোভ জন্মে যায়। উনি চিন্তা করেন যেভাবেই হোক এই সোনার মোচা তার পেতেই হবে। উনি একদিন গভীর রাত্রে একাই কোদাল নিয়ে সেই তেঁতুল গাছ তলায় গিয়ে মাটি খোঁড়া শুরু করেছেন, যে জায়গায় সোনার মোচাটা দেখা যেত। এখন একটা সমস্যা রয়ে গেল, সেটা হলো দূর থেকে দেখা যেত, তো এক্সাক্ট ঠিক কোন জায়গায় ওইটা এটা তো আসলে বোঝা যায় না, উনি তো শিওর না। তা আশেপাশে মোটামুটি 10-12 হাত জায়গা নিয়ে উনি
খনন কার্য শুরু করেছেন। তো খোরে কিছুই দেখতে পায় না। ভোর যখন হয়ে আসছে তখন উনি আবার মাটিগুলো সমান করে দিয়ে বাড়িতে চলে আসছেন, কেউ যেন বুঝতে না পারে। বুঝতে পারলে যদি অন্য কেউ সেটা তুলে নিয়ে যায়। তেঁতুল গাছের আশেপাশে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ ছিল। জায়গাটি যেহেতু একটু অন্য ধরনের, তাই তেঁতুল গাছের আশেপাশে প্রয়োজন ছাড়া কেউ যেত না। রাতে তো রহিম মিয়ার ঘুম হয় না। উনি শুধু সেই সোনার মোচাটার কথা ভাবেন, কি করে এটাকে হাতায় নেওয়া যায়, এই চিন্তা তার মাথার ভিতরে ঘুরঘুর করছে। ওই রাত্রে অবশ্য বাড়িতে ফেরত যাওয়ার পর রহিম মিয়ার জ্বর এসেছিল। 3-4 দিন পরে সে সুস্থ হয়ে যায়। রহিম মিয়া সোনার মোচা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তো এই আমাদের রহিম মিয়া চাচা উনি খুব দ্রুত এটাকে হাসিল করার জন্য মরিয়া হয়ে তো উঠেছেন। আর সেই কারণেই উনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছেন, যদি সেটা তুলে নিয়ে আসা যায়। তো তান্ত্রিক তাকে একটা বোতলে পানি পড়া দেয় আর একটা তাবিজ দেয়, যাতে কোনো ধরনের ক্ষতি টতি না হয়। তো তান্ত্রিক এই রহিম মিয়া চাচাকে বলেন যে অমাবস্যার রাত্রে বোতলের পানি তেঁতুল গাছের আশেপাশে ছিটিয়ে দিয়ে তারপর যেন উনি খোঁড়া শুরু করেন। আর খোঁড়া শুরু করলেই উনি এবারে ওই সোনার মোচাটা দেখতে পাবেন। আগে তো দেখতে পান নাই, তবে এবার দেখতে পাবেন। আর যেভাবেই হোক ওটাকে তুলতেই হবে, ওটাকে রেখে আসা যাবে না। তুলতে যদি ব্যর্থ হন এই রহিম মিয়া চাচা, তাহলে কিন্তু ওনার পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে। আর এই যে মোচা, এটার রক্ষণাবেক্ষণ বা এটার মালিকানার দায়িত্বে আছেন একজন শক্তিশালী জিন। তবে সে খারাপ জিন না, তবে তার থেকে এটা নিয়ে আসাটা খুব কঠিন একটি ব্যাপার। ওই তান্ত্রিক এটাও বলেন যে তুমি এই জিনিসটা তুলতে যাচ্ছ, এই জমির মালিকও তো এটা তুলতে অনেক চেষ্টা করছে, কিন্তু তুলতে তো পারে নাই। তুমি যে চেষ্টা করতেছো, কাজটা কি ঠিক হচ্ছে? এই জমির মালিকেরও কিন্তু পা প্যারালাইজড হয়ে গেছিল। তো রহিম মিয়া চাচা এইসব শোনার পর বলছে, ধুর, এই লোকের সাহস নাই, তুলতে গেছে, আমার সাহস আছে, আমি তুলে নিয়ে আসবো। তো উনি পানি পড়া তাবিজ এগুলো নিয়ে চলে আসছেন। তো অমাবস্যার রাত্রে রহিম মিয়া চাচা পানির বোতল নিয়ে তাবিজটা কোমরে বেঁধে কোদাল একটা নিয়ে ওই তেঁতুল গাছটার তলায় চলে গেছেন। চারপাশে পানি ছিটিয়ে দিয়ে মাটি কিছুক্ষণ খোঁড়ার পরেই ওই সোনার মোচার যে চিকন বা চোখা অংশটা, অর্থাৎ এইটা যে মোচাটা, এটা কিন্তু নিচের অংশ মোটা থাকে, সামনের অংশ চোখা চিকন থাকে। ওই চিকন অংশের অর্ধেকটা উনি দেখতে পেয়েছেন, অর্থাৎ পুরো এই মোচার অর্ধেক অংশ উনি দেখতে পেয়েছেন। উনি তো আনন্দে আত্মহারা, ওনার স্বপ্নের সোনার মোচা এবার উনি পাবেন। উনি তো আরো বেশি করে ওইটা চতুর্দিক থেকে মাটি খনন করা শুরু করেছেন। তখন এই রহিম মিয়া চাচা লক্ষ্য করেন উনি যতই মাটি খনন করেন ততই মনে হচ্ছে ওই সোনার মোচাটা মাটির গভীরে চলে যাচ্ছে। মানে ওইটাকে উনি যতটুকু প্রথমে দেখেছিলেন ওরকমই দেখছেন। মাটি আশপাশ থেকে সরিয়ে ওটাকে আসলে যে বড় দেখবেন বিষয়টা এরকম না। রহিম মিয়া চাচা উনি সর্বশক্তি কাজে লাগিয়ে দ্রুত গতিতে মাটি খনন করতে থাকেন, কিন্তু অবস্থা যা আগে ছিল তাই। উনি যতটুকু খনন করেন ততটুকুই সোনার মোচাটা মাটির নিচে চলে যেতে থাকে। রহিম মিয়া চাচা উনি তো যতটুকু বাইরে দেখেছেন ওইটুকু ধরে খুব টানা হেঁচড়া করতে থাকেন। উনি চিন্তা করেছেন এটা তো খুব বেশি বড় না, আমি টেনে তুলে ফেলতে পারবো। কিন্তু কোনোভাবে উনি এক চুলো নড়াতে পারছিলেন না। মনে হচ্ছে যে কোনো একটা বিশাল জিনিস মাটির নিচে রয়েছে, এটা শুধু উপরের কিছুটা অংশ মাটির বাইরে রয়েছে। সুতরাং ওই অংশ ধরে কেউ যদি টানা হেঁচড়া করে তাহলে কি এক চুলো নড়াতে পারবে? বিষয়টা মনে হচ্ছে ওই রকম হয়ে গেছে। একটা পর্যায়ে এই রহিম মিয়া চাচা দেখেন যে সকাল হয়ে গেছে, গ্রামের লোকজন গরু ছাগল নিয়ে মাঠে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। তখন রহিম মিয়া চাচা ভাবছেন যে আজকে তো একটা তোলা যাবে না, সকাল হয়ে গেছে, তুললেই তো অনেক এসে দেখে ফেলবে, জমির মালিকও নিজের বলে দাবি করবে। এই ভেবে রহিম মিয়া চাচা কোন রকমের মাটি সমান করে দিয়ে বাড়ি চলে গেছেন। তো বাড়ি চলে যাওয়ার পর উনি শুয়ে পড়েছেন। বেশ কিছুক্ষণ পর আজানের ধ্বনি ওনার কানে ভেসে আসে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা কোন ওক্তের আজান দিল। উনি বের হয়ে দেখেন যে আরে এটা তো ফজর আজান দিয়েছে, চতুর্দিকে তখন অন্ধকার। উনি ভাবছেন কি ব্যাপার, আমি না সকাল হওয়া দেখে বাড়িতে আসলাম, এত পরে ফজর আজান দিল, এখন আবার অন্ধকার হয়ে গেল, ঘটনা কি? উনি বুঝতে পারেন যে উনি এক গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলেন। আসলে মাত্রই আজান হয়েছে এবং ভোর হচ্ছে, কি আর করা, কাজ হলো না। রহিম মিয়া চাচা আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ওই যে ঘুম, ওই ঘুমের মধ্যেই রহিম মিয়া চাচা স্বপ্নে একটা জিনিস দেখছেন, একটি কালো অবয়ব, তার চেহারা বোঝা যাচ্ছে না। তাকে বলছে, হ্যাঁ রে রহিম মিয়া, অন্যের সম্পদে তোর এত লোভ, লোভে পড়ে তো ডাকাতি করতি, অনেক সম্পদ তো লুট করে আনছিলি, কই সে সম্পদ কই? কিছুই তো তোর নাই, এখন তো অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করিস।
এইসব পাপের জিনিস কি থাকে? আরেকজনের জিনিস লুট করে আনলে সেগুলো কি থাকে? এগুলো কি ভালো জিনিস? তুই একটা লোভী লোক, তুই এই জিনিসের কদর বুঝবি? আমি তোকে এমনি এমনি দিব? তুই তো ভালো লোক না, তুই তো এটাও নষ্ট করে ফেলবি রে। তুই ভালো হলে আমি চিন্তা ভাবনা করতাম। তোর এই অতি লোভ তোর সর্বনাশ করে ছাড়বে। তুই অনেক বড় ভুল করছিস, অনেক বড় বিপদ ডেকে আনছিস, দেখ তোর কি হয়। এরপর রহিম মিয়া চাচার ঘুম ভেঙে যায়। রহিম মিয়া চাচা খুব একটা বেশি পাত্তা দেন না, তবে উনি চিন্তা করে থাকেন আবার কোন রাতে যাওয়া যায়। ওই দিন সকাল থেকেই রহিম মিয়ার একটা ছেলে অসুস্থ হয়ে যায়। অসুস্থ যখন হয়েছে, ছেলেকে নিয়ে একটু দৌড়ঝাঁপ করছে। এর ভিতরে রাত্রেবেলা ওই মোচা তুলতে যাওয়ার মতো চিন্তা ভাবনা তার মাথায় আসে নাই। অল্প কয়েকদিনের মধ্যে ছেলেটি মারা যায়। রহিম মিয়া চাচা সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলেন, কিছুই করার নাই, তোমাকে তো আগেই বলছিলাম, আর তুমি এই মোচার কথা ভুলে দাও বাপু, এটাই তোমার মঙ্গল। তুমি যদি এটা পাবার আবার আশা করো, তোমার কিন্তু আরো বেশি ক্ষতি হবে। রহিম মিয়া চাচা চিন্তা করলেন, ধুর, এই তান্ত্রিক কিছু জানে না, দেখা যাবে এই তান্ত্রিকই নিজে এটা তুলে নিয়ে আসছে, এর থেকে অন্য ভালো কোনো তান্ত্রিকের কাছে যাই। উনি অন্য আরেকজন তান্ত্রিকের কাছে গেছেন, সেই তান্ত্রিকও তাকে ফিরাই দিয়েছে। এইভাবে বেশ কিছু তান্ত্রিকের কাছে গিয়েছেন, প্রত্যেকটা তান্ত্রিকই তাকে ফিরিয়ে দিয়েছে। সবাই তাকে নিষেধ করছে যে এই জিনিসটা নেওয়া যাবে না। তো এই যে উনি যে কাজটা করছিলেন, এই কাজটা তখনই উনি প্রকাশ করেছিলেন যখন এটার জন্য উনি অনেকটাই উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন, যে এই মোচাটাকে পেতেই হবে। উনি যখন উন্মাদের মতো হয়ে গেছেন তখন সবাইকে বলতেন যে উনি এই কাজটি করেছেন। তার আগে কিন্তু বলতেন না, তার আগে এই বিষয়টা গোপন রাখতেন। আর ওই সময়ই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাছে উনি স্বীকার করেছিলেন যে কিভাবে উনি কাজটি করেছেন। এই জন্য এই ঘটনাটা ওই গ্রামের অনেক লোকই জানে যে এই রহিম মিয়া চাচা কিভাবে কাজটি করেছেন, কারণ মাথাটা ঠিক ছিল না, সবাইকে এই ঘটনাটা বলতেন। এদিকে হঠাৎ করে ওনার স্ত্রী মারা যায়। কিন্তু এই যে রহিম চাচা এই সোনার মোচার নেশায় উনি সারাক্ষণ চিন্তামগ্ন থাকতেন, সারাক্ষণ চিন্তা করতেন এই মোচা উদ্ধার করব, এইটা দিয়ে আমি এটা করব, ওইটা করব, এরকম চিন্তা করতে করতেই উনি শুকিয়ে যেতে থাকেন। শুকিয়ে একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন। উনি প্রায় 12 বছর জীবিত ছিলেন এই ঘটনার পরেও। এই যে এইভাবে পাগলের মতো হয়ে চিন্তায় চিন্তায় উল্টাপাল্টা বলতেন, এভাবে 12 বছর জীবিত ছিলেন। অর্থাৎ 2002 সালের দিকে ওনার মৃত্যু হয়। এই লোভটা ওনাকে এমন ভাবে পেয়ে বসেছিল যে উনি ওনার পরিবারকে হারিয়েছেন। চিন্তায় চিন্তায় লোভে উনি নিজেও আধা পাগল হয়ে গেছেন, পুরো পাগল না, আধা পাগল আর কি। তো এইভাবেই কিন্তু উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। লোভ মারাত্মক খারাপ একটা জিনিস। লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা ক্ষতি করতে পারে, তা আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সুপার ন্যাচারাল এন্টিটিরা যে সমস্ত সম্পদ পাহারা দেয়, এই জিনিসগুলো নেয়াটা চারটিখানি কথা না, এগুলো নেয়াটা অত্যন্ত বিপজ্জনক। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা এই জিনিসগুলো হস্তগত করেছে এদের কখনোই ভালো হয় নাই। অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, আর পরিবার তো ধ্বংস হয়েছেই। ইদানিং দেখা যাচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র, তারা বিভিন্ন ধরনের জিনিস বলছে যে এটা গুপ্তধন, এটা এরকম উদ্ধার করা হয়েছে, এটার এরকম দাম, সেরকম দাম, এরকম বলে বলে কিন্তু মানুষকে ধোকা দিয়ে বিক্রি করছে। মানুষ পরে দেখে যে এটা আসলে কোনো কিছুই না, শূন্যই না, আর বলে যে এটা কাউকে বলা যাবে না, বললে ক্ষতি হবে। মানুষও লোভে পড়ে বলে না। সাম্প্রতিক সময়ে এরকম বেশ কিছু চক্র পুলিশের হাতে ধরাও পড়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেউ যদি কখনো বলে যে এরকম গুপ্তধনের জিনিস আছে, কিনবা কিনা, এটা সেটা, আমাদের প্রথমে চিন্তা করতে হবে এরকম গুপ্তধনের জিনিস সে বিক্রি কেন করতে চাচ্ছে? তার কাছে রেখে দিলেই তো ভালো, সে কেন বিক্রি করতে চাচ্ছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিস যার হাতে আসবে তার পরিণতি ভালো হবে না। আর এই জিনিসের দেন দরবার যারা করবে, বুঝতে হবে তারা একটা বড় ধরনের প্রতারক। সে বুঝে করুক আর না বুঝে করুক, এই ধরনের দেন দরবার, সে প্রতারক চক্রের সাথে জড়িয়ে পড়েছে। আমাদের কাছে যেই এই বিষয়ে আলোচনা করবে আমরা বুঝে নিব এটা প্রতারক চক্রের সদস্য। কারণ আসল যেই গুপ্তধন, এই গুপ্তধনের সম্পদগুলো সাধারণত মানুষ বিক্রি করে না, করলেও মালিক খুব গোপনে করে। এইভাবে দালাল লাগিয়ে, মিডিয়া লাগিয়ে বিক্রি করবে না। যদি দেখেন এরকম মিডিয়া লেগেছে, বুঝবেন যে আমরাও কোন এক প্রতারকের সাথে কথা বলছি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 170তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমার বিশ্বাস এই ঘটনাটি আপনারা শোনার পর এই রিলেটেড আরও কিছু ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে বুঝতে পারবেন যে এগুলো কিভাবে সমাধান হয়েছিল বা কেন এটা হয়েছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ হায়দার আলী। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার পশ্চিম দাসরার ছাগলহাট এলাকায়। ঘটনাটি ওনার বন্ধুর সাথে ঘটেছিল, আর ঘটনাটি এখনো চলমান বিধায় ওনার বন্ধু তার নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। আমরা তার নামের অংশ বিশেষ ব্যবহার করছি। ওনার নামের শেষে হোসেন শব্দটা রয়েছে, আমরা হোসেন ভাই বলবো। তো হোসেন ভাই বিয়ে করেছেন 8-9 মাস হয়েছে, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এই হোসেন ভাই উনি ওনার ওয়াইফকে নিয়ে এই মানিকগঞ্জেরই পশ্চিম দাসরার এলজিইডির চকে একটি বিল্ডিং এর 4 তলায় ভাড়া নিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল, হঠাৎ করেই নাকি তার ওয়াইফ বেবি নেয়ার জন্য অর্থাৎ বাচ্চা নেয়ার জন্য হোসেন ভাইকে খুব চাপাচাপি করছেন। হোসেন ভাই চিন্তা করলেন কি ব্যাপার, এটা তো ভালোভাবেও বলা যেত, হঠাৎ করে এরকম অস্বাভাবিকভাবে বলছে কেন। সে যখন বলে তার চোখে মুখে এক ধরনের আক্রোশ, কেমন যেন একটা উন্মাদনা, কেমন একটা ভয়ঙ্কর মূর্তি তার মধ্যে মনে হচ্ছে জাগ্রত হচ্ছে। তো এইভাবে তো কেউ বলে না। আর হঠাৎ হঠাৎ সে রেগে যায়, হাসে, কান্নাকাটি করে। বিয়ের শুরুর দিকে তো সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এরকম সমস্যা কেন হলো? তো তার কি আগে থেকে কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা এটা জানার জন্য হোসেন ভাই উনি ওনার শ্বশুর শাশুড়িকে ফোন করেছেন। তো ওনার শ্বশুর শাশুড়ি এটা শুনে তারাও অবাক হন, বলে যে না, তো আমাদের মেয়ের তো এরকম কোনো সমস্যা আগে ছিল না। ওনারাও চিন্তিত হয়ে পড়েন। উনি বলেন যে দেখো বাবা, তুমি একটু দ্রুততার সাথে ভালো কোনো হুজুরকে দেখাও। উনি কি বলেন, বদনজর লাগলো কিনা বা অন্য কিছু হলো কিনা, সবকিছু তো ঠিকঠাকই ছিল। তো ওরা বেড়াতে আসলা, তারপর তো গেলা আবার মানিকগঞ্জে, সবকিছু ঠিকঠাকই তো ছিল। তো উনি বলেন হ্যাঁ, আমরা তো বেড়াতে গেছিলাম, সবকিছু ঠিকঠাকই ছিল, আসার পরে এরকম সমস্যা হঠাৎ করে কেন শুরু হলো আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, হোসেন ভাই উনি টাঙ্গাইলের একজন হুজুরের সন্ধান পান, তার কাছে ওনার ওয়াইফকে নিয়ে যান। নিয়ে যাবার পর ওই হুজুর কিছু তথ্য দেন। সেটা এমন যে উনি লাস্ট যেবার ওনার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার একটি গ্রামে। তো ওই দোহারের যে গ্রামে গিয়েছিলেন, ওখান থেকে দুজন জিন, একটা পুরুষ একটা মহিলা, এই দুজন আবার স্বামী স্ত্রী, এই দুইটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের উপর ভর করেছে। কেন ভর করেছে এই বিষয়ে উনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেন নাই, তবে বলেছেন যে এই ভর করার পেছনে তেমন কোনো কারণ নাই। ওনার ওয়াইফ যে চুল খোলা রেখে কোথাও গিয়েছিলেন এটা সেটা এরকম কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না। এগুলো এমনিতেই কোনো একটা অসৎ উদ্দেশ্যে ওনার উপর ভর করেছে। সেই অসৎ উদ্দেশ্যটা কি এখনো হুজুর বুঝতে পারছেন না। হুজুর রুকিয়া করে দেন, বেশ কিছু আমল শিখিয়ে দেন। এরপর ওনারা তো চলে আসছেন আবার মানিকগঞ্জের যে পশ্চিম দাসরা যেখানে ওনারা বসবাস করেন আর কি। কয়েকদিন ঠিকঠাক ছিল, এক রাত্রে একই সমস্যা, সেটা হচ্ছে তার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়, হাসে, কান্নাকাটি করে। এরপর হোসেন ভাই চিন্তা করলেন যে এভাবে তো মুসিবতি হয়ে যাবে, কারণ ওখানে তো ওনারা একা, উনি এবং ওনার ওয়াইফ, একটু সমস্যা হয়ে যাওয়ার কথা না, দেখাশোনার লোকজন নাই। উনি চিন্তা করলেন যে ওনার ওয়াইফকে নিয়ে উনি শ্বশুরবাড়িতে যাবেন। উনি যান ওনার শ্বশুরবাড়ি দোহারে। তো দোহারে যখন উনি শ্বশুরবাড়িতে গিয়েছেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর দিনের বেলা গিয়েছেন, একটু বাইরে বের হয়েছেন। সন্ধ্যার পরে যখন উনি ঘরে ঢুকেছেন, তখন দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ওই ধ্যান করে যেভাবে ওইভাবে বসে আছে, তার চোখ বন্ধ, আর দুই হাত দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করছেন। উনি দৌড়ে গিয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন, কোনো মতে হাতটা ছাড়ানোর পর ওই হুজুরকে ফোন করেন। হুজুরকে ফোন করার মধ্যেই কিন্তু নিজের যতটুকু দোয়া দুরুদ জানেন সেটা পরে ওনার ওয়াইফকে একটু ফু দিয়েছেন, কিছুটা স্বাভাবিক হয়েছে ওনার ওয়াইফ। এর মধ্যে হুজুর ফোন ধরেছেন, ধরার পর জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন বলেন যে এই ঘটনা। তখন হুজুর বলেন যে আপনার ফোনটা আপনার ওয়াইফের কানের কাছে একটু ধরেন তো। তখন হোসেন ভাই কি করেন, ওনার ফোনটা ওনার ওয়াইফের কানের কাছে ধরেন। ধরার 5 থেকে 7 সেকেন্ড পর ওনার ওয়াইফের মধ্যে পরিবর্তন চলে আসে, একদম স্বাভাবিক। ওনার ওয়াইফ বলছে কি হয়েছে আমার, তুমি ফোন আমার কানে ধরে আছো কেন, তোমার ফোন, তুমি এইভাবে অস্থির অবস্থায় বসে আছো কেন। মানে উনি আসলে বুঝতেই পারছেন না যে এতক্ষণ কি হয়েছে।
হুজুর ওই সময় ফোনে কোন দোয়া বলেছিলেন এটা অবশ্য হোসেন ভাই বুঝতে পারেন নাই, নিশ্চয়ই অনেক কোনো কিছু বলেছিলেন যার কারণে আল্লাহর রহমতে ওই সময়ের মতো স্বাভাবিক হয়ে যান। এর পরেও কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটছে। যেমন ওনার ওয়াইফ রাতের বেলা হঠাৎ করে বিছানার উপরে বসে পড়তেন, খুব ভয় পান, ভয়ে উনি চোখ বন্ধ করে থাকেন। উনি যখন ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে তুমি কি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখো, ওনার ওয়াইফ বলেন হ্যাঁ আমি ভয়ঙ্কর অনেক কিছু দেখি। ওনার ওয়াইফ যেটা বলেন এটা শোনার পর হোসেন ভাই নিজেও ভয় পেয়ে যান। হোসেন ভাই নিজেও একটু ভীতু প্রকৃতির মানুষ, বিশেষ করে এই প্যারানরমাল বিষয়ে। ওনার ওয়াইফ বলেন যে ওনার ওয়াইফ নাকি দেখেন যে একটা মহিলা, লম্বা লম্বা চুল, খুব কুৎসিত কদাকার, এই মহিলাটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের ঘরে ঢোকে। ঘরে ঢোকার পর সে তার আকৃতিটা ছোট করতে করতে একটা টিকটিকির মতো হয়ে যায়। এরপর দেয়াল জুড়ে দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় ঘরের বাইরে চলে যায়। মাঝে মাঝে নাকি এই অবয়বটা মানুষ হয়ে ঢোকে, মানে মানুষের আকৃতিতে ঢুকে একটা বিড়াল হয়ে যায়, কিন্তু তার মাথাটা থাকে আগের সেই ভয়ঙ্কর চেহারার মতোই, কিন্তু বডিটা বিড়ালের মতো। এটা রুমের মধ্যে দিয়ে দৌড়ঝাঁপ করতে করতে আবার বাইরে চলে যায়। এরপরে উনি দেখেন যে উনি একটা ফাঁকা মাঠের মধ্যে আছেন, সেখানে কি তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে একটা ছেলে বাচ্চা, কিন্তু তার গলাটা অস্বাভাবিক রকমের লম্বা। গলা কতটুকু লম্বা হতে পারে, এর থেকে অস্বাভাবিক রকমের লম্বা। এই জিনিসটা খুবই কুৎসিত চেহারার, সে দৌড়াদৌড়ি করছে তাল গাছের নিচ দিয়ে, আর এই হোসেন ভাইয়ের ওয়াইফকে দেখে হি হি করে হাসছে। তো এরকম ভয়ঙ্কর স্বপ্নগুলো উনি দেখতে থাকেন। এটা ওনার হাজব্যান্ডের সাথে শেয়ার করেন, অর্থাৎ হোসেন ভাইয়ের সাথে শেয়ার করেন। একদিন হয় কি, উনি বিকেলের দিকে মারাত্মক ভয় পেয়েছেন। উনি বিকেলের দিকে ওয়াশরুমে গিয়েছেন। উনি যখনই ওয়াশরুমে গিয়েছেন তখনই ওনার কাছে মনে হয় যে ওনার ড্রয়িং রুমে কেউ আছে। হঠাৎ করে ওনার এরকম মনে হওয়ার কারণটা কি উনি নিজেও বলতে পারেন না, কেন ওনার কাছে এরকমটা মনে হলো। ওনার কাছে মনে হলো ড্রয়িং রুমে কেউ আছে, কেউ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আর চোখে তাকিয়েছেন, মানে সরাসরি না, উনি বুঝতে পারলেন যে ড্রয়িং রুমে আসলেই কেউ বসা এবং একটা মহিলা অবয়ব, মাথায় ঘুমটা আছে। উনি সেদিকে না তাকিয়ে মানে আর চোখে দেখেছেন, মানে হালকা করে দেখে দ্রুত উনি ওনার রুমের দিকে দৌড় দিয়ে দরজা লক করে দিয়েছেন। যখনই এই কাজ করেছেন বাইরে ধুমধাম শব্দ, সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলছে, এমন একটা অবস্থা। আর অল্প কিছু সময় পরেই ওনার রুমের দরজার উপরে ভয়ঙ্কর ভাবে আঘাত করছে, মনে হচ্ছে দরজা এখনই ভেঙে ফেলবে। কোনো শব্দ করছে না, বাট দরজার উপর ক্রমাগত আঘাত করে যাচ্ছে। দরজার নিচে আবার কিছুটা ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মহিলার যে চুল, এই চুল মনে হচ্ছে ঢুকে পড়ছে, সাপের মতো লিক লিক করছে, এরকমটা ওনার কাছে মনে হচ্ছে। উনি কি করেছেন, সাথে সাথে ফোনটা হাতে নিয়ে এই হোসেন ভাইকে ফোন করেছেন যে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। হোসেন ভাই দ্রুত বাসায় চলে আসেন, কাছাকাছি ছিলেন। বাসা আসার পর যখন কলিং বেলে চাপ দিয়েছেন তখন এই জিনিসটা থেমে যায়। হোসেন ভাই ঘরে ঢুকে দেখেন ঘরের অবস্থা একদম লন্ডভন্ড। আমরা এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে সবকিছু স্বাভাবিক, কিছুই হয় নাই, কিন্তু না, হোসেন ভাই দেখেন ঘরের অবস্থা লন্ডভন্ড হয়ে একদম একাকার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। তখন ওনার ওয়াইফ বলেন এই এই ঘটনা আমি এরকম দেখছি। হোসেন ভাই যখন আসেন তখন কিন্তু দরজাটা লক করা ছিল, ওনার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে খুলে উনি ভিতরে ঢুকেছেন। এরপর উনি ওনার ওয়াইফকে ডাকাডাকি করেছেন, এরপর ওনার ওয়াইফ দরজা খুলেছে। তাহলে বাহিরের কেউ যদি আসেই ঘরে, সে কোন দিক দিয়ে গেল, বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক কোনো কিছু না। এদিকে ওনার ওয়াইফের এই সমস্যা, আর উনি তো ভীতু প্রকৃতির, কিভাবে যে কি করবেন বুঝতে পারছেন না। ওই রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে যে দুজনই ঘুমিয়ে আছেন, হঠাৎ করেই ওনার ঘুম ভেঙে যায়, অর্থাৎ হোসেন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ঝিম ধরে বসে আছে, চোখ বন্ধ করে, চুল এলোমেলো। এইবার প্রথমবারের মতো উনি সাহস করে কথা বলেন আপনারা কে, আপনাদের নাম কি, কোত্থেকে আসছেন। বেশ কয়েকবার জিজ্ঞেস করেন, উত্তর পান না। এরকম যখন 4-5 বার জিজ্ঞেস করছেন, একবার উত্তর ভেসে আসে। সেটা হলে তারা বলে যে তোর যে শ্বশুর বাড়ি দোহার, ওখানকার একটা চকে তাল গাছ আছে, সেখান থেকে আসছি আমরা একজন পুরুষ একজন মহিলা, আমরা স্বামী স্ত্রী। তখন এই হোসেন ভাই জিজ্ঞেস করেন আপনারা কি চান? তখন বলে ওঠে আমরা তোর বাচ্চা চাই। তখন হোসেন ভাই বলে বাচ্চা দিয়ে কি করবেন?
তখন নাকি বলে ওঠে, 5টা বাচ্চার রক্ত লাগবে, তোর 5টা বাচ্চার রক্ত আমরা নেব, এরপর চলে যাব। এই কথা শোনার সাথে সাথে হোসেন ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি যতটুকু দোয়া দরুদ জানেন পরে ওনার ওয়াইফকে ফু দিয়েছেন, ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। এখনো এই সমস্যা চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই রিলেটেড ঘটনা যেগুলো আমরা পূর্বে শুনেছি, বিশেষ করে আমরা এরকম ঘটনা শুনেছি না যে কারো বাচ্চা হয়, মারা যায়, মৃত হয়ে জন্ম নেয়, মনে হচ্ছে যে তার শরীরে এক ফোঁটাও রক্ত নাই, এরকম ঘটনা কিন্তু হয়। এরপর দেখা যাচ্ছে যে অনেক দোয়া দুরুদ পড়েও বা অনেক রুকিয়া করেও কোনো কাজ হচ্ছে না, বা অনেক ভালো হুজুরের কাছে যাওয়ার পরে কাজ হচ্ছে। আবার দেখা গিয়েছে যে হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম এই যে এই স্বামী স্ত্রী যে পিশাচ জিনগুলো, এগুলো যখন নতুন বিয়ে হয়েছে এমন কোনো মহিলার উপর আসর করে, এরা মূলত নির্দিষ্ট সংখ্যক বাচ্চাকে বলি হিসাবে নেয়, এদের রক্ত খায়, এরপরে চলে যায়, এরপরে হয়তোবা অন্য কারো উপর গিয়ে ভর করে, এভাবেই চলতে থাকে। আর এভাবেই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু হয়, এরা এদের খাবারে পরিণত হয়। আমরা বুঝতেই পারি না যে কেন এটা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এরকম ভাবে হত্যাযজ্ঞ চলতেই থাকে। এমন বিষয়েরই শিকার হয়েছেন হোসেন ভাইয়ের ওয়াইফ, অথচ কোনো কারণ ছাড়াই এগুলো এসে ওনার উপর ভর করেছে ওই তালগাছ থেকে। ওনাদের জন্য দোয়া চেয়েছেন হায়দার আলী ভাই। আমরা দোয়া করি আল্লাহ দ্রুততার সাথে হোসেন ভাইয়ের ওয়াইফকে সুস্থতা দান করুন। এই ধরনের সমস্যাগুলো যেই পরিবারে হয়, এই পরিবার যে কি ধরনের একটা অশান্তির মধ্যে থাকে, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না কি ধরনের একটা মানসিক অশান্তি, কি ধরনের একটা টেনশন, সব কর্মকাণ্ড একদম বিনষ্ট হতে থাকে এই পেরেশানিতে। কোনো কাজে মনোনিবেশ করা যায় না, সারাক্ষণ একটা অশান্তি অশান্তি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 170তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 170তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই ভিডিও লাইক বাটন প্রেস করেছেন কি? না করে থাকলে দ্রুত প্রেস করে ফেলুন। আর আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করেছেন কি? না করে থাকলে দ্রুত করে ফেলুন, যাতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই এপিসোডগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন, ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি। ওনার দেশের বাড়ি চট্টগ্রামে, ওনার পরিবার চট্টগ্রাম শহরেই বসবাস করছেন, তবে উনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকায় রয়েছেন। উনি সরকারি তিতুমির কলেজে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটে এই মেহেদি ভাইয়ের আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ ওনার মামাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 1996 কি 97 সালের নভেম্বর মাসের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে এমরান। উনি এক্সাক্ট সালটা বলতে পারেন নাই, 96 না 97, যার কারণে আমরা দুটো সালই বললাম। এই দুটো সালের মধ্যে কোন একটা হবে আর কি। ঘটনাটি মূলত চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ঘটেছিল। ঘটনার ঠিকানাটা আমরা এক্সাক্ট বলছি না, কেননা এটি একটি প্রতিষ্ঠান রিলেটেড, প্রতিষ্ঠানটি এখনো চলমান রয়েছে, অনেক স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। এটি ওই এলাকার কেরানীহাট থেকে ঠাকুর দিঘির মাঝামাঝি অবস্থিত কোন একটি মাদ্রাসাকে ঘিরে এই ঘটনাটি ঘটেছিল। তো এই যে এমরান ভাই, উনি ওই সময়ে মাদ্রাসার আলিম প্রথম বর্ষে লেখাপড়া করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল হচ্ছে এসএসসি সমমান, আর আলিম হচ্ছে ইন্টারমিডিয়েট সমমান। ফাজিল অনার্সের সমমান আর কামিল হচ্ছে মাস্টার্সের সমমান আর কি। তো
আলিম প্রথম বর্ষে অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে উনি অধ্যয়নরত রয়েছেন। ওই মাদ্রাসায় আবাসিক হোস্টেল ছিল, সেখানেই এই ইমরান ভাই থাকতেন। ব্যক্তিগত কারণে মূলত এই ইমরান ভাই মাদ্রাসার নামটি প্রকাশ করতে চান নাই। তো যাই হোক, আমরাও বললাম না। ওই সময় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীত পড়তে থাকে, নভেম্বরের শুরুতে কিন্তু শীত পড়তে থাকে। আর বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের আবহাওয়াগত কারণেই এটা তৈরি হয়েছে যে এই শীতকালীন সময়ে প্রচুর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোরও আয়োজন করা হয়ে থাকে এই শীতের সময়। বিভিন্ন জায়গাতে আমাদের আরও যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় হয়ে থাকে, কারণ ঝড় বৃষ্টির সময় না, মানুষজন ঘেমে যায় না, শীতকালে আয়োজন করতেও সুবিধা হয়, রাতটা দীর্ঘ হয়, কারণ এ ধরনের প্রোগ্রামগুলো রাতের বেলায় বেশি হয়, মানুষ আবার বাড়িতে ফেরত আসতে পারে, শীতকালীন পিঠা, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যার কারণে এই সময়গুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম বলি আর ওয়াজ মাহফিল বলি, অর্থাৎ ধর্মীয় প্রোগ্রাম বলি, সেগুলো বেশি হয়ে থাকে আমাদের দেশে। তো ওনাদের মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেটা ডেটও আগে থেকে তো ফিক্সড ছিল, ওনারা জানতেন যে কবে এটা হবে। দিনের বেলাতে এই ইমরান ভাই এবং আরো কিছু ছাত্ররা মিলে ওই হোস্টেল সুপার যিনি আছেন তার সাথে দেখা করে ওই ওয়াজ মাহফিলে যোগদান করার অনুমতি চান। তো হোস্টেল সুপার অনুমতি দেন, বলেন যে একা একা কেউ যেও না, সবাই একত্রে থাকবা, আবার একসাথে চলে আসবা। ওনারা বলেন ঠিক আছে হুজুর, আমরা আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। এদিকে এই ওয়াজ মাহফিলে কারা কারা যাবে এটা জানার জন্য ইমরান ভাই উনি আরো কিছু ছাত্র ভাইদের সাথে কথা বলছিলেন। তখন জানা গেল যে তারাও এই খোঁজ খবর জানেন, তারাও আলাদাভাবে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছেন যাওয়ার জন্য, অনেকেই যাবে। কিন্তু দুইজন স্টুডেন্ট তারা যেতে রাজি হলো না। এরা বছরের মাঝামাঝি সময় এসে ভর্তি হয়েছে দাখিলে ভর্তি হয়েছে। এরা অন্য আর একটা জায়গায় লেখাপড়া করত। তো এদের আবার দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহের দিকে বা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে হওয়ার কথা। যেহেতু নভেম্বর মাস, সময় নাই, বছরের মাঝামাঝি এসছে, এরা আবার বলছে যে আমাদের তো লেখাপড়া ওরকম হয় নাই, আমরা যাব না। আর ওই সময় কিন্তু যেই সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনে এখন যেরকম ভাবে পরীক্ষা হয় ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল এরকম একটা সময় পরীক্ষা হয় না, ওই সময় কিন্তু এরকমই ছিল। তবে বছরের মাঝামাঝি যে ভর্তি হয়েছে ওই সময় 1996-97 সালের দিকে এখনকার মতো এতটা কিন্তু ডিজিটাল সবকিছু হয়ে যায় নাই। তখন ম্যানুয়াল টিসিগুলো নিয়ে আসলে কিন্তু ভর্তি হতো। যদি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। অর্থাৎ সে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। তো ওই সময়ে ওরা নাকি রেজিস্ট্রেশন করেনি, বিশেষ পদ্ধতিতে বা বিশেষ প্রক্রিয়া আলাদাভাবে স্পেশালি তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে, এরকমটাই তারা বলেছিলেন ভর্তির সময়। তো যাই হোক, তারা আসার পর তো লেখাপড়া করছে। যেহেতু তারা পরীক্ষার এক্সকিউজ দিয়েছে, এই কারণে তাদেরকে তো আর কিছু বলা যায় না। ওদেরকে রেখেই ইমরান ভাই আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে গেলেন। তো বের যে হয়েছেন গেট থেকে, গেটে যারা পাহারায় থাকেন নাইট ডিউটিতে, তাদেরকে বলে গেলেন যে আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু হোস্টেল সুপার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি। তখন ওনারাও বললেন যে হ্যাঁ, আমাদের সুপার মহোদয় আমাদেরকেও বলেছেন যে তোমরা যাও, তোমরা কি হোস্টেলে কেউ আসো? আর বলে যে হ্যাঁ, এখন তো 2 জন আছে, ওই যে বছরের মাঝামাঝি ভর্তি হলো না 2টা ছেলে, এই 2 জন আছে। তখন ওই পাহারাদার যে 2 জন ছিলেন, ওনারা 2 জন ছিলেন তো এখানে, একে অন্যের দিকে তাকাতাকি করে ওই ইমরান ভাইকে বলতেছে যে দেখো ইমরান, কিছু মনে করেন, একটা কথা বলি, এই 2টা ছেলেকে কেমন যেন লাগে আমাদের কাছে, কেমন যেন সন্দেহ লাগে, এর কোত্থেকে আসছে, এর বাড়ি কই, তেমন তো কিছু বলেও না, জিজ্ঞেস করলে কথা এড়ায় চলে যায়, এর তো কেমন কথা। আমরা তো এখানে যারা যারা আছে সবারই বাড়িঘর কোথায় সবকিছু জানি, এরা কেন যে কথা বলতে চায় না, এরাও তো বুঝি না। তখন ইমরান ভাই বলে যে ওরা একটু চুপচাপ স্বভাবের, ওরা কারোর সাথে খুব একটা কথা বলে না, এরকম আসে না অনেক ছেলে পেলে যারা কথা বলতে চায় না, চুপচাপ থাকে, আমাদের সাথে তো দরকার ছাড়া খুব একটা কথা বলে না, এই জন্য ওদেরকে আমরাও ঘাটাই না, আসে ওরা ওদের মতো, থাক না, সমস্যা কি। আমাদের যিনি অধ্যক্ষ হুজুর আছেন, তিনি তো ওদের বিষয়ে সবকিছু জানেনই, বিস্তারিত জানেন, আমাদের এত কিছু না জানলেও চলবে।
তখন অন্য দুইজন যে পাহারাদার ওনারা বলেন, হ্যাঁ ঠিক আছে তুমি ঠিকই বলছো, আচ্ছা যাও তোমরা তাড়াতাড়ি ফেরত এসো, আমরা আসি। তখন ওনারা তো বের হয়ে চলে গেছেন। পুরো এই বিল্ডিং এ মাত্র 2 জন স্টুডেন্ট ভেতরে বসে আছে, লেখাপড়া করছে। এদিকে প্রায় 1 ঘন্টার পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ করে ইমরান ভাইয়ের মনে পড়ে যে ওনারা টর্চ লাইট আনেন নাই। কারণ ওনারা যে একসাথে যাচ্ছিলেন সেটা তো ঠিক ছিল, মোটামুটি তখন আলো টালো ছিল, কিন্তু টর্চ লাইট আনেন নাই। টর্চ লাইট যে আনেন নাই এই ভুলটা মূলত অন্য আরেকজন স্টুডেন্টের, আরেকজন ছাত্র ভাইয়ের। কেননা ওনারা 2টা টর্চ লাইট রেডি করে রেখেছিলেন, কথা ছিল যে সেই সাথে করে নিয়ে আসবে। তো গল্প করতে করতে সবাই হেঁটে চলছে, টর্চ লাইট জানার প্রয়োজন হয় নাই। কি মনে করে ইমরান ভাই জিজ্ঞেস করছে, এই টর্চ লাইট কার কাছে রে? তখন ওই ছাত্র ভাই বলছে, হ্যাঁ রে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো টর্চ লাইট ওই রুমেই ফেলে রেখে আসছি, 2টা টর্চ লাইট তো আমি রাখছিলাম আমার টেবিলের উপরে, আমি তো ভুলে গেছি, আপনারা সবাই আগাতে থাকেন, আমি এক দৌড়ে গিয়ে টর্চ লাইট 2টো নিয়ে আসি। তখন ইমরান ভাই বলতেছে যে তুমি আবার যাবা এখানে, আচ্ছা যাক তুমি এদেশে থাকো আমি যাই। তখন ওই ছাত্র ভাই বলতেছে যে না না ভুলটা আমার, আপনি আবার কষ্ট করে যাবেন, আমি যাই নিয়ে আসি। ইমরান ভাই বলতেছে, আরে না ও কিছু না, তুমি যাও আমি নিয়ে আসতেছি। তখন ইমরান ভাই ওনাদেরকে এগিয়ে দিয়ে উনি ওই মাদ্রাসার দিকে আগানো শুরু করেন। তো দ্রুত হাঁটা শুরু করেছেন, 1 ঘন্টার পথ কিন্তু হেঁটে চলে আসেন। উনি দ্রুত হেঁটে প্রায় 40-45 মিনিটের মাথায় মাদ্রাসার গেটে যখন আসছেন, তখন ওই যে 2 জন পাহারাদার বলছেন যে আরে ইমরান, মাহফিল কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিনা, এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার সাথে লোকজন কই? তখন ইমরান বলতেছে যে আসলে তো টর্চ লাইট নেওয়ার জন্য আসছি। বলে ঠিক আছে যাও উপরে লাইট নিয়ে আসো। ইমরান ভাই উনি উপরে যাওয়া শুরু করেছেন। ওই সময়ে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, পুরো বিল্ডিং অন্ধকার। আর তখন তো ওই হোস্টেল জেনারেটর নাই, আইপিএস নাই, এরকম কিছু নাই। ইলেকট্রিসিটি চলে গেলে যে যার মতো হারিকেন মোমবাতি এগুলো জ্বালিয়ে লেখাপড়া করতো। তো উনি যখনই গেট দিয়ে ঢুকেছেন ইলেকট্রিসিটি চলে গেছে, উনি তো হাতড়ে হাতড়ে রেলিং ধরে ধরে উপরে উঠতেছেন। তো 3 তলাতে এসেছেন। 3 তলাতে আসার পর উনি ওই যখন ওই যে স্টুডেন্ট যে 2 জন বছরের মাঝামাঝি এসে ভর্তি হয়েছে, এই দিক দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে উনি খেয়াল করেন যে এই রুমের মধ্যে আলো জ্বলছে। তো টেবিলের উপরে 2টো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি কালারের 2টো বেড়াল বসে আছে। এই বেড়াল 2টো বই খুলে বসে আছে টেবিলের উপরে। উনি এটা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ হচ্ছে ওই হোস্টেলের আশেপাশে অনেক ছোট বড় বিড়াল ছিল, দেখতেও সুন্দর বিড়াল এরকম অনেক আছে। মাদ্রাসার বাচ্চারা বা ছেলেপেলেরা খাবার খায়, এগুলো আশেপাশে ফেলে। হোস্টেলে যেটা করা হয় রান্নার উচ্ছিষ্টগুলো ফেলা হয়, এগুলো খাওয়ার জন্য কিন্তু বিড়ালরা আসে। অনেক সময় অনেকের রুমের মধ্যে বিড়াল ঢুকে যায়, ওনারা কেউ কিছু বলেন না আর কি। তো এরকম বিড়াল তো ঢুকতেই পারে এখানে, হর হামেশাই তো আসে, এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নাই। উনি ওনার মতো চলে গেছেন যেখানে টর্চ লাইট রাখা ছিল। তো সেই টর্চ লাইট নিয়েছেন উনি টর্চ লাইট নেয়ার পর যখন আবার চলে যাবেন, চলে যাওয়ার সময় কি মনে করে যখন আবার ওই রুমের জানালার দিকে তাকিয়েছেন, তখন দেখেন যে বেড়াল 2টো নাই, ওখানে ওই যে 2 স্টুডেন্ট এনারা বসে আছেন। এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে গেছেন যে কি ব্যাপার, বিড়াল 2টো কোথায় গেল? এই অল্প সময়ের মধ্যে বিড়ালও চলে গেল, ওরা তো ওই সময় ছিল না, আমি যখন জানালা দিয়ে দেখলাম তখন তো এরাও ছিল না, ঘটনাটা কি? তখন উনি একটু সন্দেহ করেছেন। সন্দেহ করার পর উনি কি মনে করে আবার একটু রুমের দিকে চলে আসছেন। ওনার রুমের দিকে যখন চলে আসছেন তখন উনি খেয়াল করলেন ওই 2 স্টুডেন্ট তার দরজার সামনে দাঁড়ানো। যখন এই 2 স্টুডেন্টকে দরজার সামনে দাঁড়ানো দেখেছেন উনি তো চমকে উঠেছেন। এমনিতে মনের মধ্যে একটু সন্দেহ আসছে। এই 2 জন স্টুডেন্ট তখন এই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দেন এবং এদের মধ্যে থেকে একজন উনি বলেন যে ভাই আপনি যেটা ভাবছেন আসলে সেটাই। ইমরান ভাই কিন্তু ধরা দিচ্ছিলেন না, উনি বলেন আমি ভাবছি মানে তোমরা কি বলতে চাচ্ছ? বলে জি জি আপনি যেটা ভাবছেন আমরা সেটাই। বলেন আমি কি ভাববো, আমি দেখলাম যে তোমাদের টেবিলের উপর 2টা বিড়াল বসা, আবার তোমাদেরকে দেখলাম, আমার একটু মাথাটা একটু ঘুরান দিচ্ছিল, আবার বিড়াল যখন দেখলাম তখন আবার একটু চোখে একটা ধাঁধার মতো লাগতেছিল, আবার চোখটা এখন একটু ডলা দিলাম, কচলাইলাম, তখন আবার অন্যরকম দেখলাম। তখন ওই 2 জন বলছে জি ভাই আপনি ঠিকই বলছেন, আপনার চোখ কচলানোর কারণ অন্য কিছু না, আমরাই।
তখন এই ইমরান ভাই চিন্তা করতেছেন যে আমার সামনে সাক্ষাৎ দুইটা জিন দাঁড়ানো, এখন এই দুইটা জিন এরা আমার সামনে দাঁড়ানো কোনো ক্ষতি টতি করবে না তো? তখন এদের মধ্যে একজন বলতেছে যে ভাই আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন এখন নিজে থেকে এসে আপনার সাথে কথা বলা শুরু করলাম? আমরা তো সময় নিতে পারতাম, কিন্তু কেন আমরা এখন নিজে থেকে এসে আমাদের পরিচয় দিচ্ছি? তখন ইমরান ভাই বলেন যে জি আসলেই তো, কথা তো সেটাই, কেন তোমরা কেন পরিচয় দিচ্ছ? তখন এই দুইজনের মধ্যে থেকে একজন, ওদের একজনের নাম আসলে নামটা আসল নাম যেটা, মানে আসল নাম বলতে তো ওইখানে যে নামটা ছিল সেই নামটা তো আমাদেরকে দেন নাই, এটা ছদ্মনাম হিসাবে দিয়েছেন। তো ছদ্মনাম হিসাবে একজন নাম হানিফ, একজন নাম আব্দুর রহমান, এই দুটো নাম দিয়েছেন আর কি। এদের মধ্যে থেকে একজন যে একটু বয়সে একটু বড় বলে মনে হয়, দুজন তো একই ক্লাসে পড়ে, তো বলা হয় যে ভাই শোনেন, বছরের মাঝখানে আমরা যে ভর্তি হয়েছি এখানে, এর পিছনে একটা কারণ আছে। আমরা আগে আরেকটা মাদ্রাসায় পড়তাম, সেখানে হঠাৎ করেই আমরা একজনের চোখে ধরা পড়ে যাই। কারণ আমরা যেই রূপে থাকি, আমরা মানুষের রূপে বেশি সময় থাকতে পারি না, আমাদের রূপ বদল করতে হয়। দিনে কমপক্ষে 2 বার রূপ বদল করতে হবেই, এছাড়া আমাদের উপায় নাই। আপনারা যেমন এক পোশাক দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারেন না, চেঞ্জ করেন, আমাদের রূপ পরিবর্তন করতে হয়, আমরা আমাদের আসল রূপে ফেরত আসি। যখন আপনারা আমাদেরকে দেখেন মানুষের বেশে, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আমরা ঠিকই রূপ পরিবর্তন করে আবার মানুষের বেশে চলে আসি। যখন আমাদের রুমে দেখেছেন লোকজন যেহেতু ছিল না, তখন আমরা বিড়ালের রূপ ধারণ করেছি, অন্য একটা রূপ ধারণ করেছি, ওই সময় আপনি দেখে ফেলেছেন। এরপর আবার আমরা মানুষের সুরত ধারণ করেছি। তো এরকম একটা ঘটনা আগের একটা প্রতিষ্ঠানে ঘটেছে। সেখানে একজনের কাছে আমরা ধরা পড়ে যাই, তাকে বারবার বলা হয়েছিল যে ভাই খবরদার এটাকে বলো না, বললে আমাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যায়, বছরের এই মধ্যবর্তী সময় আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বেশ জটিলতা দেখা দিবে। কিন্তু ওই ছেলেটা সে বিভিন্ন জনকে বিষয়টা বলে ফেলে, যার ফলশ্রুতিতে একটা সমস্যা হয়ে যায়। মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি আমাদের সম্পর্কে জানতেন, উনি আমাদেরকে ডেকে বলেন যে বাবারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আশেপাশে বেশ কিছু তান্ত্রিক কবিরাজ আছে, এরা যদি একবার খবর পায় যে তোমরা দুইজন জিন, তাহলে তোমাদেরকে বন্দি বানায় ফেলতে পারে, তোমাদের ভালোর জন্য বলছি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখানে থাইকো না। এরপর নাকি ওই দুইজন চলে আসেন ওখান থেকে, ওনাদের জগতে যান, সেখানে সর্দারের কাছে গিয়ে বলেন যে এই ঘটনা ঘটছে। তারপর এই দুইজনকে এই মাদ্রাসায় পাঠানোর জন্য ওনাদের যে সর্দার, সেই সর্দারই তার পরিচিত একজন হুজুর যিনি এই মাদ্রাসার অধ্যক্ষ, তাকে অনুরোধ করেন, বলেন যে হুজুর আপনি কোনোভাবে এই দুজন স্টুডেন্টকে ভর্তি করাই দেন। যেহেতু এটা কমই মাদ্রাসা না, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, এখানে সরকারি সব ডকুমেন্টগুলো থাকে, এখানকার হিসাব নিকাশ আলাদা, এখানে ছবি দিতে হয়, বাবার নাম মায়ের নাম অনেক কিছু দিতে হয়। তো এই জিনিসগুলো আসলে অধ্যক্ষ হুজুর হ্যান্ডেল করবেন, উনি ওনার মতো করে তাদের ছবি তোলা বা আদার সব কিছু। তো হুজুর তো রাজি হয়েছেন। এরপরে এরা এইখানে এসে ভর্তি হয়েছে, আর হঠাৎ করেই এই রাতের বেলা ইমরান ভাই তাদেরকে এইভাবে দেখে ফেলেছে। তখন ইমরান ভাই বলে যে ভাইয়া তোমরা কেন আমাকে তোমাদের পরিচয়টা এইভাবে বললা? তখন এই দুইজন বলে যে আমরা মানুষ দেখলে এতটুকু বুঝতে পারি কাদের দ্বারা আমাদের ক্ষতি হবে, কাদের দ্বারা ক্ষতি হবে না। ওই যে ছেলেটাকে আমরা নিষেধ করেছিলাম সে কিন্তু বলে ফেলেছিল। আমরা শুনেছি আমাদের সর্দার এই দুইজনকে, একজন তো আরেকজনও এই বিষয়টা ছড়ানোর পিছনে দায়ী ছিল, তো এই দুইজনকে আমাদের সর্দার শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন এটা আমরা জানি না, জিজ্ঞেসও করি নাই, তবে শাস্তি দিয়েছেন। এগুলো দিতে হয়, আমরা না চাইলেও তাদের ক্ষতি হয়ে যায়। আপনি যে কাউকে বলবেন না এটা আমরা নিশ্চিত, আর আমরা যতদিন এখানে লেখাপড়া করব ততদিন কাউকে বলেন না, আমরা চলে যাওয়ার পরে বলতে পারেন। তো ইমরান ভাই বলল যে ঠিক আছে, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ইমরান ভাই এটাও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কেন এই মাদ্রাসায় ভর্তি হইলা? অন্য জায়গায় ভর্তি হতে পারতা, অন্য সাবজেক্টে ভর্তি হতে পারতা, কমি মাদ্রাসায় ভর্তি হতে পারতা। তখন ওরা বলেছিল যে না, আমাদের সর্দার এরকমটাই চেয়েছিলেন যে আমাদের মধ্যে বিভিন্ন সাইডে লেখাপড়া করতে হয়, কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ এই জেনারেল এডুকেশনে তারা শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম সর্দারের কিছু নির্দেশনা থাকে, সেই নির্দেশনা মেনেই তারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, মানে এই লাইনে লেখাপড়া করছে। যাই হোক,
এরকমটা বলেন। এরপর ইমরান ভাই উনি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে যান সেই মাহফিলে। তো মাহফিলে গিয়েছেন, ঠিকঠাক মতো মাহফিল শেষ করে চলে আসেন। এরপরে কিন্তু দীর্ঘ একটা সময় চলে যায়, এই সময়ের মধ্যে কিন্তু এই দুইজনের সাথে ইমরান ভাইয়ের সখ্যতা খুব ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। ইমরান ভাইয়ের বিভিন্ন ধরনের সমস্যা এই দুজন হেল্পও করেছে ঠিকঠাক মতোই। নাকি এরা এখানকার দাখিল পরীক্ষাটা শেষ করে, দাখিল পরীক্ষা দিয়ে এরা চলে গেছে। তাদের সার্টিফিকেট বা অন্যান্য আদার সব কিছু তোলা বা এরকম কোনো কিছু সম্পর্কে আসলে এইভাবে ইমরান ভাই বলেন নাই। তো এই কারণে বলেন নাই, কারণ এগুলো নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে ঘাটাঘাটি হতে পারে, অনেকে ঘাটাঘাটি করতে পারেন, এগুলো আসলে ইমরান ভাই চান নাই। যার কারণে অনেক কিছু গোপন করেই এই বিষয়গুলো বলা হয়েছে বা এই ঘটনাটা আমরা শেয়ার করলাম আর কি। আর তারা তো চলে যখন গিয়েছে, তারা অনুমতি দিয়েছে যে এখন আপনি এই বিষয়গুলো বলতে পারেন। তারপরও ইমরান ভাই সবাইকে এই বিষয়টা বলেন নাই, হাতে গোনা অল্প কিছু মানুষকে ইমরান ভাই বিষয়টা বলেছিলেন আর এই ঘটনাটা শেয়ার করার অনুমতিও দিয়েছিলেন। ঘটনাটা মূলত বেশ বড় আকারেই আমাদেরকে পাঠিয়েছিলেন মেহেদী ভাই, আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা যার সাথে ঘটেছিল ইমরান ভাই, উনি বর্তমানে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবে রয়েছেন বলে জানিয়েছেন মেহেদী ভাই। আর এই যে হানিফ এবং আব্দুর রহমান, এই দুজনের সাথে পরবর্তীতে ইমরান ভাইয়ের আরও ভাবে দেখা হয়নি, যারা তাদের মতো করে চলে গেছেন। ইমরান ভাইও পুরোটা সময় গোপনীয়তা বজায় রেখেছেন, কাউকে বলেন নাই। এটা শুধু ইমরান ভাই জানতেন আর ওই মাদ্রাসার যিনি অধ্যক্ষ উনি জানতেন, এছাড়া কেউ জানতেন না। তো যথেষ্ট আমানতদারিতা উনি করেছেন। ইমরান ভাইয়ের কথা বলছি, যে উনি এই কথাটা নিজের মধ্যেই রেখেছেন, কাউকে বলেন নাই। প্রিয় লিসেনার্স, কথাও কিন্তু আমানত, শুধু ধন সম্পত্তি আমানত না, মানুষের কথা রক্ষা করাটাও আমানতের একটি অংশ। এই জিনিসগুলো অনেক সময় আমরা করি না, অনেকের গোপন কথা আমরা নিজেদের মধ্যে রাখতে পারি না, আমরা অন্য জায়গায় বলে ফেলি, যার কারণে ওই ব্যক্তির ক্ষতি হয়ে যায়। তাহলে কিন্তু আমরা আমানতের খেয়ানত করলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। যারা ঘটনা পাঠিয়েছেন, যারা ঘটনা পাঠিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ডের প্রতিটা এপিসোডকে সমৃদ্ধ করছেন, তাদের জন্য জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আপনাদের হরর ওয়ার্ল্ডের কালকের ফ্রাইডে স্পেশাল এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।